হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। বাবা মায়ের ইচ্ছে পূরণ করতে আর সমাজের কাছে নিজেকে প্রেজেন্ট করতে ঈশান আজকে একজন আর্মি অফিসার। আজকে স্বয়ং প্রধানমন্ত্রীও ওদের রাষ্ট্রীয়ভাবে সম্মান দিতে চলেছে। আর এর প্রধান কারণ হচ্ছে কিছুদিন আগে ঈশান আর ওর টিম দেশের একটা বড় গ্যাংকে ধরেছে, যাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশের ক্ষতি করা। পুলিশ যখন শত চেষ্টা করেও গ্যাংটাকে বাগে আনতে পারছিল না, তখন ওরা আর্মি হাই কমান্ডোকে বিষয়টা জানালে উনি স্পেশাল ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার ঈশান আর টিমের সদস্যগুলোকে এই দায়িত্বটা দেয়। তো ওরা মাত্র 5টা দিনের মধ্যে গ্যাংয়ের লিডার এবং দলবল শুদ্ধ ধরে সবার সামনে আনে। তখন মুখ্যমন্ত্রী খুশি হয়ে একটা প্রেস কনফারেন্স ঘোষণা করে দেন যে অফিসারগুলো গ্যাংটাকে সবার সামনে এনেছে তাদেরকে উনি রাষ্ট্রীয়ভাবে সম্মান দেবেন। তার জন্যই আজকে ঈশান আর ওর বন্ধু বান্ধবগুলো এসে প্রধানমন্ত্রী আসার অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ ধরে ওরা দাঁড়িয়ে থাকার পর যখন প্রধানমন্ত্রী আসছিল না, তখন ওরা নিজেদের মধ্যে কথা বলছিল। ঈশান ওর ফ্রেন্ড আলামিন আর মেহেদির সাথে বেশ জমিয়ে গল্প করছিল, কিন্তু যখনই কমান্ডো ওদের সামনে আসছিল ওরা চুপচাপ হয়ে যাচ্ছিল, কারণ আর্মিতে কিছু নিয়মকানুন বলে কথা আছে। তো ওদের কথা বলার এক পর্যায়ে মেহেদি বলে, বন্ধু, আমরা দুজন তো রিলেশন করি, কিন্তু তুই রিলেশন করিস না কেন বলতো? হ্যাঁ, সেটাই তোকে কতবার কতগুলো মেয়ে দেখালাম, তোর তো কাউকে পছন্দই হয় না, কেন বলতো? দেখ, তোরা যে কাউকে ধরে এনে প্রেম করতে বললেই তো প্রেম করা যায় না, তাই না? আর তাছাড়া তোরা যে মেয়েগুলোকে দেখেছিস তাদের কাউকে আমার ভালো লাগেনি। তাহলে তুই কি কখনো প্রেম করবি না? করব না কেন? অবশ্যই করব, কিন্তু যেদিন মনের মতো কোনো মেয়েকে পাবো সেদিন। আর যদি সম্পর্ক গভীর হয় তখন অবশ্যই তাকে বিয়ে করব। এটা লাইফের ব্যাপারে, কারোর সাথে রিলেশনে যাওয়া যায় না, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু তোর কি ধরনের মেয়ে পছন্দ বলতো? বারবার তোকে এই প্রশ্ন করেও তো আমরা কোনো উত্তর পাইনি। মেয়ে হবে এরকম, যাকে দেখলেই একটা প্রেম প্রেম ভাব চলে আসবে ভেতরে। হরিণের মতো দুটো চোখ থাকবে, গোলাপি ঠোঁট, গোল গাল চেহারা, চোখ দুটোতে মায়া ভরা থাকবে, যার দিকে তাকালেই হারিয়ে যাওয়া যাবে। কোমর অবধি চুল থাকবে, যেটাতে মুখ ডুবিয়ে দিয়ে আমি সারাটা দিন ওর চুলের ঘ্রাণ নিতে পারবো। মায়ের আলা ভাই, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? এরকম মেয়ে আছে বলেই তো মনে হচ্ছে না, তোর জন্য একটা অর্ডার দিয়ে তৈরি করতে হবে। কথাটা বলেই আলামিন আর মেহেদি হাসতে শুরু করলো। তখন আমি একটা রাগী মুড নিয়ে বললাম, খুব হাসি পাচ্ছে তাই না? আমি আমার মনের কথাটা বললাম, কিন্তু তোরা সেটাকে এভাবে উড়িয়ে দিলি। জানলে কখনো বলতাম না। আরে ভাই, রাগ করছিস কেন? তুই যে বর্ণনা দিলি, এতে এরকম মেয়ে পাওয়া খুব কষ্ট হবে। তাই একটু হাসি পেলো, আর যেভাবে বললি তাতে একটা খাতা কলম নিয়ে বসলে অনেক সুন্দর একটা কবিতা হয়ে যেত। এজন্যই কবিরা বোধহয় এমন গ্যাস খাওয়া কবিতা লেখে, তাই না? দেখ, ইনসাল্ট করার একটা লিমিট আছে। তোরা কিন্তু আমাকে ইনসাল্টের উপর ইনসাল্ট করে যাচ্ছিস। আর রাগ করছিস কেন? তোর সাথে একটু মজাও করা যাবে না নাকি? ঈশান আর কিছু বলতে যাবে, এর মধ্যেই কমান্ডো সবাইকে অ্যালার্ট করে দেয় যে প্রধানমন্ত্রী চলে আসছে। তো ঈশানরা যে যার মতো পজিশন নিয়ে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী গাড়ি থেকে নেমে সরাসরি স্টেজে উঠে যায়। তখন ঈশান খেয়াল করে প্রধানমন্ত্রীর পেছনে একটা মেয়ে স্টেজের দিকে যাচ্ছে, কিন্তু মেয়েটা সামনের দিকে ঘুরে থাকায় ঈশানের মুখটা আর দেখতে পাচ্ছিল না, তাই আর দেখার চেষ্টাও করলো না। প্রধানমন্ত্রী স্টেজে ওঠে আর তখন ওনার সাথে থাকে সেই মেয়েটা, গিয়ে একটা জায়গায় বসে। তখন হঠাৎ করে ঈশান নজর পড়ে স্টেজে বসে থাকা সেই মেয়েটার দিকে। মেয়েটার দিকে তাকাতেই ঈশান এক নিমেষে নিজের মধ্য থেকে হারিয়ে যায়। মেয়েটা দেখতে এতটা সুন্দর যা বলার বাইরে। ঈশানের আগে কোনোদিন এমন মেয়ে দেখেনি। ঈশান ঠিক একটু আগে যেমনটা বর্ণনা দিয়েছিল, আল্লাহ জানে ওর কথাগুলো শুনে ঠিক তেমন একটা মেয়েকে ওর সামনে পাঠিয়েছে। ঈশান ভালোভাবে খেয়াল করলো, ও যতটুকু বলেছিল মেয়েটার মধ্যে তার থেকে বেশি দিয়ে আল্লাহ ওকে তৈরি করেছে, যেটা দেখে ঈশান চোখ ফেরাতেই পারছিল না। আর তাই ওর পেছনে দাঁড়ানো আলামিন মেহেদি কি বলছিল সেটা ওর কানের এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। যাই হোক, অনেকক্ষণ কথা বললাম, এবার ওদের পরিচয়টা দিয়ে দিই। তো গল্পের হিরো হচ্ছে ঈশান আহমেদ অনিক। ঈশান বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বিজনেসম্যান। বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে ঈশান সেনাবাহিনীতে দাঁড়ায়। তো সব দিক দিয়ে ফিট থাকায় ওকে সিলেক্ট করা হয়।
আর 1 বছর হলো ওর ট্রেনিং শেষ করে এখন একজন আর্মি অফিসার। ওর জীবনটা যেন সাফল্য দিয়েই ভরা। অন্যদিকে প্রধানমন্ত্রীর সাথে যেই মেয়েটা আসছে, সে হচ্ছে গল্পের নায়িকা, নাম হচ্ছে লামিয়া জান্নাত হিমু। লামিয়া প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান, দেখতে মারাত্মক সুন্দরী। এতদিন দেশের বাইরে থেকে পড়াশোনা করেছে, তাই ঈশান ওকে আগে কখনো দেখেনি। আর তাছাড়া আপনারা জানেন যে আর্মি চাকরি করলে এসব দিকে খেয়াল রাখা কষ্টকর, তাই ঈশান সেটা খেয়াল রাখেনি। আর আজকে ও প্রথমবার লামিয়াকে দেখছে। প্রধানমন্ত্রী 20 মিনিটের মতো তার মূল্যবান বক্তব্য দেন। এক পর্যায়ে উনি ঈশান আর ওর টিমের প্রশংসা করে, আর যারা অপারেশনটার সঙ্গে যুক্ত হয়েছিল তাদের একে অন্যের কাছে যেতে বলে। এক এক করে সবাই প্রধানমন্ত্রীর কাছে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করলে উনি সবার গলায় মেডেল পরিয়ে দেন। সর্বশেষে ঈশানকে ডাকা হলে ঈশান কোনো রেসপন্সই করছিল না। তখন আলামিনের মেহেদি ওকে পাশ থেকে বলে, ঈশান, কিরে, যাচ্ছিস না কেন? কি হলো? তোর মন্ত্রী স্যার তোকে ডাকছে, যা। কিন্তু ঈশানের কোনো রেসপন্স ছিল না। তারপর আলামিন ওকে একটু নাড়িয়ে দিয়ে বলল, বন্ধু, কি হয়েছে তোর? দেখ, প্রধানমন্ত্রী তোকে ডাকছে আর তুই এইভাবে দাঁড়িয়ে আছিস। আলামিনের কথাই ঈশানের ঘোর কাটতেই ও তখন স্টেজের দিকে এগিয়ে যায়। তারপর প্রধানমন্ত্রীর সামনে গিয়ে ওনাকে সম্মান প্রদর্শন করতেই উনি ঈশানের গলায় মেডেল পরিয়ে দিয়ে তারপর ঈশানের সাথে কিছুক্ষণ কথা বলেই ওর সাথে হ্যান্ডশেক করে। ঈশান প্রধানমন্ত্রীর সাথে কথা বলে চলে আসার সময় একবার লামিয়ার দিকে তাকায়। তো লামিয়াও ঈশানের দিকে তাকায়। তখন ঈশান খেয়াল করে লামিয়ার চোখ দুটোতে এক অদ্ভুত মায়া আছে, যেটা বর্ণনা একটু আগেই ও দিয়েছিল, আর এখন সেটা দেখতেও পাচ্ছে। ঈশান বেশ কিছুক্ষণ ওইভাবেই স্টেজে দাঁড়িয়ে থেকে লামিয়ার দিকে তাকিয়ে থাকে, আর লামিয়া ওর দিকে একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। ঈশান লামিয়াকে এমনভাবে দেখছে, মনে হচ্ছে যে ও কখনো মেয়ে দেখেনি। লামিয়ার বেশ অস্বস্তি ফিল হচ্ছিল, যার কারণে ও ঈশানকে বলে, এক্সকিউজ মি, কোনো সমস্যা? লামিয়ার কথায় ঈশানের ঘোর কাটতেই ও তখন চোখগুলো নামিয়ে নিয়ে সেখান থেকে চলে আসে। আর লামিয়া ভাবে, কি অদ্ভুত ছেলে। ঈশান স্টেজ থেকে নেমে ওর জায়গায় গিয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী আরও কিছুক্ষণ বক্তব্য দিয়ে তারপর শেষ পর্যায়ে ঘোষণা দেয়, যারা অপারেশনটার সঙ্গে যুক্ত ছিল তাদের সবাইকে 1 মাসের ছুটি দেওয়া হচ্ছে। যেটা শুনে ঈশান সহ টিমের সবাই অনেক খুশি হয়। সব ফর্মালিটি শেষে ওরা ওদের ক্যাম্পে ফিরে যায়। আজকে আর কোনো কাজ না থাকায় ওরা সবাই মিলে আড্ডা দিতে বসে যায়। সবাই বসতেই মেহেদি ঈশানকে জিজ্ঞেস করে, এই ঈশান, তোর কি হয়েছে বলতো? প্রধানমন্ত্রী আসার পর উনি আর ওনার মেয়েকে স্টেজে ওঠার পর থেকে দেখলাম তুই ওর দিকে হা করে তাকিয়ে আছিস, তারপর আবার স্টেজে যাওয়ার পরে ওর দিকে কেমন তাকিয়েছিলি, ব্যাপারটা কি বলতো? প্রেমে পড়ে গেলি নাকি তোর? মেয়েদের কথা ঈশান কি বলবে বুঝে উঠতে পারছে না। তখন আলামিন ওকে একটু খোঁচা মেরে বলল, আরে হ্যাঁ হ্যাঁ, তাই হবে। তাছাড়া আমাদের ঈশান ওইভাবে কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকার ছেলে নাকি? আসলে মানে? ঈশান প্রথম দেখাতেই লামিয়ার প্রেমে পড়ে গেছে, আর মেয়েটার মাঝে যেন কেমন অদ্ভুত এক মায়া আছে। আর সবচেয়ে বড় কথা, ঈশানের করা বর্ণনা অনুযায়ী যেন মেয়েটা তৈরি, তাই ঈশান প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেছে। তাই ঈশান আমতা আমতা করে বলছিল কথাগুলো। আসলে কি, আসলে তুমি আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের প্রেমে পড়ে গেছো, তাই তো? ঈশান লামিয়াকে দেখার পর থেকে যেন আর নিজের মধ্যে নেই, তাই বলার মতো কোনো কথা ওর মুখ দিয়ে বের হচ্ছে না। তাই ওদের সামাল দিতে বলল, আরে না, তেমন কিছু না। আসলে মেয়েটা দেখতে অনেক সুন্দর, আর তাছাড়া তোদের যেমন বর্ণনা দিয়েছিলাম ঠিক তেমনই দেখতে মেয়েটা। সেটা তোরা কি খেয়াল করেছিস? না রে বন্ধু, গার্লফ্রেন্ড অন্য মেয়েদের দিকে তাকাতে বারণ করছে, তাই তেমনভাবে দেখে উঠতে পারিনি। সমস্যা নেই, তুই দেখ, তোর ভালো লাগলে আমরা তোকে হেল্প করব। কিরে, পছন্দ হয়? একটু একটু। আমার তো মনে হয় পুরোটা। আচ্ছা, যাই হোক, ওটা ব্যাপার না। শোন, আমি যতদূর শুনলাম মন্ত্রীর মেয়ে নাকি গতকাল আমেরিকা থেকে দেশে ফিরেছে। এখন থেকে ও বাংলাদেশেই থাকবে। ও হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আর বাইরে থাকায় আমরা ওকে আগে কখনো দেখিনি। মন্ত্রীর বাসা তো তোদের শহরেই। তাছাড়া 1 মাসের ছুটি আছে, তাই তোর ওকে ভালোভাবে চিনতে জানতে আর ওকে ইমপ্রেস করতে তোর খুব সহজ হবে। ঈশান বন্ধুদের সাথে আরো কিছুক্ষণ আড্ডা দেয়। রাতে খাওয়া দাওয়া শেষ করে ক্যাম্পে শুয়েছে, কিন্তু কেন জানি না ঈশানের লামিয়ার মায়াবী মুখটা চোখের সামনে বারবার ভাসছিল। ঈশানের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল,
যেটা আগে কখনো হয়নি। ঈশান মনে মনে ভাবছিল এটাই হয়তো ভালোবাসার প্রথম ফিলিংস, যেটা ওর লামিয়াকে দেখার পর হয়েছে। অনেক প্রচেষ্টার পর ঈশান রাতে ঘুমোতে পারে। পরদিন সকালে উঠে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর বাসায় এসে পৌঁছায়। কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলেই ঈশান আম্মুকে সালাম করতেই আম্মু ওকে উঠিয়ে তারপর জড়িয়ে ধরে। ঈশান তখন আম্মুকে জিজ্ঞেস করে, আম্মু কেমন আছো? আব্বু, তোমাকে ছাড়া কেমনে থাকি বলো তো? এখন আমার কলিজার টুকরাটা আমার কাছে চলে এসেছে। এখন আমি অনেক ভালো আছি। কথাটা বলেই এবার আম্মু ঈশানের মুখের 2 পাশে হাত দিয়ে ওকে ভালো করে দেখতে লাগলো। দেখা শেষ হতেই ঈশান কিছু বলতে যাবে, তার আগেই আম্মু বলতে শুরু করলো। আব্বু, তুমি মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, সেই জন্য কেমন শুকিয়ে গেছো। কতবার করে তোমাকে বলেছি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, দেখেছো শরীরের কি হাল করে রেখেছো। আম্মুর কথা ঈশান একটা হাসি দেয়। ঈশান যতবারই বাসায় এসেছে ততবারই আম্মু একই কথা বলেছে। সব আম্মুগুলোই বোধহয় এমন হয়। বেশ কিছুক্ষণ ঈশান আম্মুর সাথে কথা বলার পর এক পর্যায়ে ওর আব্বুকে দেখতে না পেয়ে জিজ্ঞেস করলো। আম্মু আব্বু কোথায়? আব্বু, তোমার আব্বু তো সব সময় অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই বাসায় থাকার মতো সময় কি তার আছে? আচ্ছা ঠিক আছে, তুমি আব্বুকে ফোন দাও আর বলো আমি বাসায় এসেছি। দেখো আব্বু এখনই বাসায় চলে আসবে। আম্মুর সাথে কথা বলা শেষ করে ঈশান নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে চারদিকটা খুব ভালো করে দেখে। সবকিছু সেই আগের মতোই আছে। প্রতিবারের মতো আম্মুর অনুপস্থিতিতে রুমটা গুছিয়ে, ঈশান বাসায় না থাকলে ওর আম্মু এইভাবে ওর সবকিছু গুছিয়ে রাখে। একটু রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে ঈশান ডাইনিং রুমে যায় ওর আম্মুর সাথে কথা বলতে শুরু করে। এর মাঝেই কলিং বেল বাজে। আম্মু উঠে যেতে গেলেই ঈশান আম্মুকে বসিয়ে দিয়ে তারপর নিজে উঠে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই আব্বু ঈশানকে দেখে কিছু বলার আগেই ওকে জড়িয়ে ধরে। তখন ঈশানও আব্বুকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আব্বু? আমার বাবাটা বাড়ি আসছে, আমি কি ভালো না থেকে পারি? আমি আব্বুর সাথে কথা বলতে বলতে ডাইনিং রুমে এসে বসি। তখন আম্মু বলে, তুমি যাও, ফ্রেশ হয়ে আসো। আমার ছেলেটা এখনো তোমার জন্য না খেয়ে বসে আছে। কি বলো তুমি? আমার বাবাটা সেই কখন আসছে, আর তুমি ওকে না খাইয়ে রাখছো? তুমি জানো না তোমার ছেলে তোমাকে ছাড়া কখনো খায় না? তোমরা খাবার টেবিলে যাও, আমি এক্ষুনি আসছি। আব্বু কথাগুলো বলে রুমে চলে গেল। ঈশান আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার টেবিলে এসে বসে। একটু পর আব্বু আসতেই ঈশান খাওয়া দাওয়া করে। তারপর আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে দুপুরের পর নিজের রুমে চলে আসলো। তারপর বিছানায় গা এলিয়ে দিতেই আবারও সেই লামিয়ার কথাগুলো ওর মনে পড়তে লাগলো। ঈশান এখন একটা ব্যাপারে কনফার্ম হয়ে গেছে। কালকের পর থেকে আর সেটা হলো লামিয়াকে ও একটু একটু করে নিজের মনে জায়গা দিয়ে দিচ্ছে। আর এই প্রথম কোনো মেয়ে ওর বুকের বাম পাশটায় জায়গা করে নিয়েছে। এটাই হয়তো ভালোবাসার ফিলিংস। সেটা ঈশান কালকেই বুঝে গিয়েছিল। যাই হোক, অনেকক্ষণ লামিয়াকে নিয়ে ভাবার পর এসব চিন্তা করে কালকে থেকেই লামিয়ার খোঁজ খবর নেওয়া শুরু করবে। ওর কথা ভাবতে ভাবতে ঈশান ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম ভাঙতে উঠে ফ্রেশ হয়ে তারপর কলেজ লাইফের কয়েকটা ফ্রেন্ডকে ফোন দেয়। তখন সবাই ব্যস্ত থাকায় কেউ ওর সাথে দেখা করতে আসেনি। শুধুমাত্র ওর ফ্রেন্ড সিয়াম ওর সাথে দেখা করতে আসে। সিয়াম ঈশানের বেস্ট ফ্রেন্ড ছিল, সেই জন্য ও আসছে শুনে সিয়াম সব কাজকর্ম ফেলে ঈশানের সাথে দেখা করার জন্য ছুটে আসে। ঈশান ওদের আড্ডা দেওয়ার জায়গায় গিয়ে সিয়ামের জন্য অপেক্ষা করতে থাকে। যেখানে ওর আড্ডা দিত ঠিক সেই ব্রিজের ওপর দিয়ে গিয়ে বসে আছে। একটু পর সিয়াম আসে। সিয়াম আসতেই ঈশান দাঁড়িয়ে। তখন সিয়াম দূর থেকে ঈশানকে দেখে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই সিয়াম বলতে শুরু করে। কলিজা, কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? আমার কলিজাকে দেখার পর আমি কি খারাপ থাকতে পারি বল? কতদিন পর তোকে দেখলাম। তারপর দুজনে গিয়ে নিজের রেলিংয়ের ওপর বসে। আর সিয়াম ঈশানকে বেশ ভালোভাবে দেখে বলে, দোস্ত, তুই তো একদম হিরো হয়ে গেছিস। আরে না, তুই একটু বেশি বেশি বলছিস। আরে দোস্ত, হ্যাঁ সত্যি বলছি, তুই আগের থেকে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছিস। যে কোনো মেয়ে তোকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাবে। আমি শ্যামের কথা একটা মুচকি হাসি দিয়ে বললাম, হ্যাঁ, সেই জন্যই তো একটা গার্লফ্রেন্ড নেই। নেই, কিন্তু হতে কতক্ষণ? আচ্ছা আমার কথা বাদ দে, তোর গার্লফ্রেন্ডের কি খবর বল। শ্যাম মেয়েদের বিষয়ে এক্সপার্ট।
যে মেয়ের উপর একবার ওর নজর পড়ে, ও যদি বলে যে ওই মেয়ের সাথে প্রেম করবে, তাহলে সেটা করে দেখাবে। দোস্ত, এখন ওসব বাদ দিয়ে দিয়েছি রে। শুধু নীলার সাথে রিলেশনটা কন্টিনিউ আছে। আব্বু আম্মু আমার রিলেশনের বিষয়টা জেনে গিয়েছিল। তারপর আমি ওদের বুঝাতেই দুজনের বাসা থেকে আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। ওরা বলেছে নীলার পড়াশোনা কমপ্লিট হলেই আমাদের বিয়েটা হবে। এটা তো অনেক ভালো একটা খবর। ঈশান শ্যামের সাথে কথা বলছিল আর মনে মনে ভাবছিল লামিয়ার বিষয়ে ওকে জানাবে কি না। আবার ভাবছিল জানাবে। লামিয়ার বিষয়ে সব খোঁজ খবর যদি ওকে কেউ দিতে পারে, সেটা হচ্ছে শ্যাম। তাই ঈশান আর ভনিতা না করে বলল, দোস্ত, আমার একটা মেয়েকে অনেক ভালো লেগেছে। কি বলিস? আগে বলবি না? তো বল, মেয়েটা কে, কোথায় থাকে, ওর নাম ঠিকানা? কিচ্ছু জানি না, কিন্তু মেয়েটা আর কেউ নয়, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে। কালকে ওর সাথে আমার দেখা, তাই ওর বিষয়ে তেমন কিছু জানি না বলে তোকে বললাম। শোন, ওর সব ডিটেলস তুই আমাকে জোগাড় করে দিতে পারবি? এটা কোনো ব্যাপার না। ওকে দোস্ত, তুই টেনশন করিস না, কালকের মধ্যেই সব ডিটেলস পেয়ে যাবি। ধন্যবাদ দোস্ত। ঈশান সিয়ামের সাথে আর কিছুক্ষণ কথা বলে বাসায় চলে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে লামিয়ার কথাগুলো ভাবছিল। বারবার ওর মায়াবী মুখটা ঈশানের চোখে ভাসছিল, আর নিমেষেই ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। তাই ও নিজে নিজেই বলছিল, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যার জন্য বারবার ওর কথাই আমার মনে পড়ছে। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঈশান ঘুমিয়ে পড়ে। পরদিন বিকেলের দিকে সিয়ামের ফোন রিসিভ করতেই সিয়াম বলে, দোস্ত, তোর কাজ হয়ে গেছে, তুই আয় চলে, আমি এক্ষুনি আসছি। সিয়ামের কথা মতো ঈশান ওদের আটটার জায়গায় যাওয়ার জন্য বেরোতে যাবে। তখনই ঈশানের মনে পড়ে ওর বাইকের কথা। কলেজ লাইফে আব্বু ওকে একটা বাইক কিনে দিয়েছিল, কিন্তু এখন আর সেটা চালানোর সময় নেই। বিদায় সেটা বাসার নিচে গাড়ি রাখার জায়গায় পড়ে আছে। ঈশান বাইকের চাবিটা নিয়ে বাইকের কাছে আসতে দেখে ঝিকটাকে অনেক ধুলো জমে আছে। তারপর একটু ভালোভাবে পরিষ্কার করে বেরিয়ে পড়ে। এসে দেখে সিয়াম আগে থেকেই সেখানে বসে আছে। ঈশান ওর পাশে গিয়ে বসতেই সিয়াম বলতে শুরু করে, বন্ধু, আমাদের ভাবি তো দেখতে অনেক সুন্দর আর হ্যাপি কিউট, তোর সাথে অনেক মানাবে। তাহলে আর বলছি কি, তোর বন্ধু তো আর এলি তেলি কাউকে ভালোবাসতে পারে না, তাই না? এখন বল, কি জানতে পারলি? ভাবির নাম হচ্ছে লামিয়া জান্নাত হিমু। এতদিন দেশের বাইরে থেকে পড়ালেখা করে আসছে, আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। সেজন্য ওর আব্বুর সাথে সব জায়গায় গিয়ে ওনার কাজটা বোঝার চেষ্টা করছে। লামিয়ার ফেভারিট কালার সবুজ, টেডি বিড়াল খুব পছন্দ, চকলেট, আইসক্রিম, গোলাপ ফুল এগুলোর ফেভারিট। শ্যাম মোটামুটি লামিয়ার গোষ্ঠীতে যা ছিল সবকিছু জেনে এসেছি। শ্যাম আমাকে সব খুলে বলল। সব শেষে আমি বললাম, আচ্ছা এখন কি করা যায় বলতো? আমার তো এসব বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, তুই বল কি করব। আগে ওর পিছনে কিছুদিন সময় দিতে হবে। ভাবি যেটা পছন্দ করে সেই সব কাজ করতে হবে। মোট কথা, আগে ওর নজরে পড়তে হবে, যেটাতে বুঝতে পারবে তুই ওকে পছন্দ করিস ও ভালোবাসি। আচ্ছা তাহলে কোথা থেকে শুরু করব বল? কোথার থেকে আবার? প্রথমে ওর বাসা থেকেই শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে ওকে ফলো করব। কালকে কি রে, জানিস না শুভচ্ছ? শীঘ্রই, আজকেই চলো। কথাটা বলেই সিয়াম ঈশানের হাত থেকে বাইকের চাবিটা নিয়ে উঠে গিয়ে স্টার্ট দিলেই ঈশান উঠে বসে। সিয়াম বাইক চালাচ্ছে আর ঈশানকে বোঝাচ্ছে ওকে কি করতে হবে। ওরা প্রধানমন্ত্রীর বাসার সামনে চলে আসলো, কিন্তু বাসার সামনে অনেক সিকিউরিটি গার্ড থাকাতে ওরা সেখানে দাঁড়াতে পারল না। বাসার অন্য সাইডে যেতেই ঈশান খেয়াল করলো লামিয়া, অর্থমন্ত্রীর মেয়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। সিয়াম সেটা দেখেই বাইক থামিয়ে দিল। তারপর ঈশান লামিয়ার দিকে মুখ করে বাইকে হেলান দিয়ে হাতগুলো ভাঁজ করে তারপর এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। কিন্তু লামিয়া ওর দিকে তাকাচ্ছিল না। বেশ কিছুক্ষণ ওইভাবে লামিয়ার দিকে তাকিয়ে থাকার পর একটা সময় লামিয়া খেয়াল করে কেউ ওর দিকে তাকিয়ে আছে। সেটা আর কেউ নয়, সেই ছেলেটা, যে ছেলেটা স্টেজে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। লামিয়া বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও বেশ কিছুক্ষণ যাবৎ ঈশান ওইভাবে দাঁড়িয়ে থাকার কারণে লামিয়া বুঝতে পারে যে এর মধ্যে কোনো রহস্য আছে। তাই ও আর ব্যালকনিতে না দাঁড়িয়ে ভেতরে চলে গেল। এর মাঝে সিয়াম বলল, দেখা হলো। ব্যথা দিয়ে চলে গেল? এভাবে কি প্রেম করা যায় নাকি? আমি ওর দিকে তাকিয়ে আছি, ও একবারও আমার দিকে দেখলো না। হবে হবে, টেনশন নিস না। প্রথম প্রথম তো, তাই একটু ভাব বেড়ে যাবে, তোকে ভাও দিবে না। কিন্তু তুই ওর পেছনে বারবার ঘুরবে। যখন ওকে ইমপ্রেস করার চেষ্টা করবি, তখন ও তোকে নিয়ে ভাবতে শুরু করবে।
তখনই তো ওর ভেতর প্রেমটা সৃষ্টি হবে। আর শোন, এত তাড়াহুড়ো করলে কিছুই হবে না। দেখ, আমি এসব আগে কখনো করিনি, তাই কিছুই জানি না। টেনশন নিচ্ছিস কেন? হে না। সেদিনের মতো ওরা সেখান থেকে বাসায় চলে যায়। পরদিনও ঠিক একইভাবে একই টাইমে ঈশান সিয়ামের সাথে লামিয়ার বাসার সামনে যায়। কিন্তু লামিয়া যখনই খেয়াল করে ঈশান ওকে দেখছে, তখনও কয়েকবার ঈশানের দিকে তাকিয়ে তারপর আবার ভেতরে চলে যায়। ঈশানও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাসায় চলে আসে আর ভাবতে থাকে কিভাবে ওকে ইমপ্রেস করবে। আর ও তো যে সে মেয়ে নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। ঈশান অনেক ভেবেচিন্তেও কোনো কুল কিনারা পায় না। পরদিন বাসার সামনে গিয়ে দেখে আজকে লামিয়ার ব্যালকনিতে নেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসতে যাবে, তখনই ওর চোখে পড়ে বাসার দারোয়ানকে। ঈশান ভাবে দারোয়ানের কাছে একবার জিজ্ঞেস করবে লামিয়ার বিষয়ে, কিন্তু সরাসরি লামিয়ার কথা জিজ্ঞেস করলে নাও বলতে পারে। তাই ও এগিয়ে গিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, মামা শোনো, তোমাদের মন্ত্রী সাহেব কোথায় গেছে বলো তো? যেখানে যাক, আপনাকে বলতে যাব কেন? কে আপনি? কি আপনার পরিচয় বলুন তো? আর মন্ত্রী সাহেবের কথা জানতে চাচ্ছেন কেন? উত্তেরি, এ তো দেখি পুলিশের মতো একদম জেরা করতে শুরু করে। ঈশান এবার বুঝতে পারলো একে সোজা কথায় কাজ হবে না। তাই পকেট থেকে ওয়ালেটটা বের করে সেখান থেকে 1,000 টাকার একটা নোট বের করে দারোয়ানের সামনে কয়েকবার ঘোরাতে দারোয়ান বলতে লাগলো, স্যার আর ম্যাডাম একটা মিটিং অ্যাটেন্ড করতে গেছে শহরের বাইরে। ফিরবে কখন? ফেরিতে রাত হবে। ঈশান দারোয়ানকে টাকাটা দিয়ে তারপর চলে আসে। এভাবেই 3-4টে দিন কেটে যায়। কিন্তু ঈশান লামিয়াকে তেমনভাবে দেখতে পাচ্ছিল না, কারণ লামিয়ার আব্বু অর্থাৎ প্রধানমন্ত্রীর সাথে ব্যস্ততার কারণে বাইরে যাচ্ছিল আর বাসায় ফিরছিল রাতে। তাই ওর সাথে তেমনভাবে দেখাই হচ্ছিল না। আর তাই ঈশানও ওর কাছাকাছি যেতে পারছিল না। গত 3 দিন যাবৎ ঈশান বারবার লামিয়ার বাসার সামনে এসেও ওকে দেখতে পাচ্ছিল না। তাই প্রতিদিনের মতো আজকেও এসে ফিরে যেতে হয়। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতে থাকে। লামিয়ার সাথে কিভাবে দেখা করব? ওর আব্বুর মতো ও অনেক ব্যস্ত, দিনে তো ওকে পাওয়াই যায় না। কি করব? তাহলে কি রাতে ওর সাথে দেখা করব? না না, এভাবে রাতে দেখা করলে লামিয়া অনেক রিয়্যাক্ট করবে। আগে ওকে ইমপ্রেস করতে হবে। ঈশান অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয় লামিয়াকে প্রথমে কিছু গিফট পাঠাবে, যেটাতে বুঝতে পারবে কেউ ওকে ফলো করছে কিংবা পছন্দ করে। পরদিন লামিয়ার পছন্দের কিছু চকলেট সুন্দর করে একটা গিফট বক্সের মধ্যে রেখে আর ভেতরে একটা চিঠি দিয়ে তারপর ওর বাসার সামনে চলে যায়। দারোয়ানকে ঈশান বক্সটা লামিয়াকে দিতে বলে দারোয়ান প্রথমে বারণ করলে পরে দারোয়ানের পকেটে কিছু পড়তেই সে রাজি হয়ে যায়। ঈশান চলে আসার পর দারোয়ান সেটা লামিয়ার আম্মুর কাছে রেখে আসে আর লামিয়ার আম্মু বক্সটা ওর রুমে রেখে আসে। রাতে লামিয়া বাসায় এসে নিজের রুমে যেতেই খেয়াল করে ওর বিছানার উপর কিছু একটা রাখা। লামিয়া বক্সটার কাছে এগিয়ে গিয়ে দেখে একটা গিফট বক্স। তো সেটা খুলতে গিয়েও না খুলে তারপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। শাওয়ারটা ছেড়ে দিয়ে ভাবতে থাকে, এখানে তো আমাকে তেমন কেউই চেনে না, তাহলে গিফট বক্সটা পাঠালো কে? বেশ কিছুক্ষণ লামিয়া কথাগুলো ভেবে তারপর গোসল শেষে বাইরে বের হয়ে কাপড়গুলো চেঞ্জ করে তারপর বিছানায় বসে বক্সটা খুলে দেখে ওর ফেভারিট কতগুলো চকলেট আর সাথে একটা চিঠি। লামিয়া চিঠিটা খুলে পড়তে শুরু করে। তুমি কি জানো তুমি কতটা সুন্দর? তোমাকে দেখতে কতটা কিউট লাগে। তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনেই তুমি আমার বুকের বাঁ পাশটায় জায়গা করে নিয়েছো। তোমাকে ভালোবাসি কি না জানি না, কিন্তু তোমাকে দেখলে যে ফিলিংসটা আমার ভেতরে হয় সেটা আগে কখনো হতো না। যখন তুমি আমার সামনে থাকো তখন আমার হার্টবিটটা অনেক দ্রুত স্পাম হতে থাকে, যেন বারবার ও তোমার নামটাই বলতে থাকে। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। চিঠিতে এতটুকু কথাই লেখা ছিল, তাই লামিয়া এর আগামাথা কিছুই বুঝতে পারল না। রাতে খাওয়া দাওয়া শেষ করে এসে লামিয়া বিছানায় শুয়ে ভাবছিল, চিঠিটা কে দিতে পারে? ওই ছেলেটা, যে ছেলেটা দুদিন বাসার সামনে এসে দাঁড়িয়েছিল আর আমাকে দেখছিল। না না, ঠিক ওই যে হবে তা তো নয়। কত ছেলে তো দেশে আসার পর আমার পেছনে ঘুরেছে, তাদের মধ্যে কেউ হবে হয়তো। লামিয়া এইভাবে উল্টোপাল্টা ভাবছিল বিষয়টা নিয়ে, কিন্তু ভেবে কিছু না পেয়ে অবশেষে ঘুমিয়ে পড়ে। ঈশান পরপর 3-4টে দিন ওইভাবে লামিয়াকে কিছু না কিছু গিফট পাঠায়, কিন্তু গিফটগুলো লামিয়া রেখে দেয়। আর প্রতিবারের মতো গিফটের সাথে একটা করে চিঠি থাকে। আজকে চিঠিটা এমন ছিল, লামিয়া, নীল কালারটা আমার খুব পছন্দের। তুমি কি কালকে নীল একটা শাড়ি পরতে পারবে? প্লিজ পরো, আমি দেখতে চাই আমার রাজকুমারীকে নীল শাড়িতে কেমন লাগে। অদ্ভুত, কে লোকটা? কাউকেই তো তেমন চোখে পড়ছে না।
আর আম্মু তো বলল গিফটগুলো নাকি দারোয়ান আমাকে দেওয়ার জন্য দিয়ে যায়। তাহলে হয়তো দারোয়ানের আঙ্কেলের কাছ থেকেই কিছু জানতে পারবো। কথাগুলো ভেবে লামিয়া বাসার বাইরে আসে। দারোয়ানের কাছে আসতেই দারোয়ান এসে তখন তারা উঠে দাঁড়িয়ে লামিয়াকে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আচ্ছা আঙ্কেল, আমাকে রোজই গিফটগুলো কে দেয় বলো তো? ম্যাডাম, গিফটগুলো একটা ছেলে এসে দিয়ে যায়। তোমাকে কেউ কিছু দিলে তুমি সেটা নিবে কেন বলো তো? আর আমি তো তোমাকে প্রথম দিনই বারণ করেছিলাম এগুলো নিতে, তাহলে নাও কেন? ম্যাডাম, ছেলেটা বলল ও নাকি তোমার ফ্রেন্ড। আসলে ঈশান দারোয়ানকে বলেছিল ও লামিয়ার ফ্রেন্ড, তাই দারোয়ান ওকে একই কথা বলল। না, ও আমার ফ্রেন্ড না। শোনো, তোমাকে এরপর যদি ও কিছু দেয় তুমি কিন্তু নেবে না, তাহলে কিন্তু আমি খুব রাগ করব। আর ওকে বলবে আমি ওকে আমার সাথে দেখা করতে বলেছি, কেমন? আচ্ছা ম্যাডাম। লামিয়া কথাগুলো বলে রুমে চলে যায়। লামিয়ার এই কথাগুলো বলার কারণ হচ্ছে লামিয়া দেখতে চাচ্ছিল কে ওকে এই জিনিসগুলো দিচ্ছে। তাছাড়া প্রথম দিন থেকেই লামিয়া বিষয়টা খেয়াল করেছিল যে জিনিসগুলো ওর ফেভারিট, সেই জিনিসগুলো ছেলেটা ওকে দিচ্ছে। ওই বা এত কিছু জানলো কি করে? লামিয়া নিজের রুমে গিয়ে ভাবতে শুরু করে। ছেলেটা কে হতে পারে? ওকে কখনো দেখেছি? মনে হচ্ছে না দেখেছি। প্রতিদিনের মতো ঈশান পরদিনও লামিয়াকে গিফট দেওয়ার জন্য আসলেই দারোয়ান সেটা না নিয়ে ওকে ফিরিয়ে দেয় আর বলে, শোনো, ম্যাডাম তোমার কাছ থেকে কিছু নিতে বারণ করেছে। কম পড়লো নাকি? কথাটা বলেই আমি দারোয়ানকে 5,000 টাকা বের করে দিলাম। তখন দারোয়ান বলল, শোনো, এই টাকাটা নিয়ে আমি এগুলো নিতে পারবো না। ম্যাডাম জানতে পারলে খুব রাগারাগি করবে। তোমাকে ম্যাডাম দেখা করতে বলেছে, আর তুমি এগুলো আমার কাছে দিতে আসবে না। ম্যাডাম জানতে পারলে আমার চাকরিটাই থাকবে না। ঈশান বাসায় চলে আসে আর ভাবতে থাকে সত্যি কি লামিয়া ওকে দেখা করতে বলেছে? যদি দেখা করে তাহলে কি রিয়াক্ট করবে, আর কোথায় বা ওর সাথে দেখা করবে? ও তো তেমন বাসা থেকে বের হয় না। যখন বের হয় ওর আব্বুর সাথে কোনো না কোনো কাজের জন্য বের হয়। ঈশান অনেক ভেবেচিন্তে ডিসিশন নেয় রাতে লামিয়ার সাথে দেখা করতে যাবে। সেদিন রাতে ঈশান বাসা থেকে বের হয়। তারপর মার্কেট থেকে লামিয়ার পছন্দের কিছু কালো গোলাপ নিয়ে তারপর বাসার সামনে চলে যায়। রাত 12টার দিকে বাসার পেছন দিক দিয়ে দেওয়াল টপকে ঈশান পাইপে লামিয়ার রুমের ব্যালকনি দিয়ে ওর রুমে প্রবেশ করে। গিয়ে দেখে লামিয়া ঘুমিয়ে পড়েছে। হায় রে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে! নিজেই তো দেখা করতে আসতে বলল, আর এখন নিজেই ঘুমাচ্ছে। ঈশান গিয়ে ফ্লোরে বসে, তারপর লামিয়ার বিছানার সাথে থুতনিটা রেখে ওর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত মায়া ওর চেহারাতে আছে, যেটা দেখে ঈশান বারবার নিজেকে হারিয়ে ফেলতে পারে। আজকে ঈশান প্রথম লামিয়াকে এত কাছ থেকে দেখছে। লামিয়ার বালিশের ওপর হাত পা ছুঁড়ে দিয়ে ঘুমোচ্ছিল, যেটাতে দেখতে ওকে একদম বাচ্চাদের মতো লাগছিল। তাই ঈশান ওর নাকটা টেনে দিয়ে বলে, এই দুষ্ট মেয়ে, কবে আমার হবে বলো তো? আর কবেই বা আমাকে জড়িয়ে ধরে বলবে, ঈশান আমি তোমাকে ভালোবাসি? তুমি কি জানো তোমাকে এইভাবে দেখতে কতটা কিউট লাগছে? আমি তো নিজের উপর থেকে বারবার কন্ট্রোল হারিয়ে ফেলছি। ইচ্ছা করছে তোমাকে একটু আদর করে দিই। ঈশান বেশ কিছুক্ষণ ধরে লামিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আর ওর সাথে কথা বলতে লাগলো। কিন্তু লামিয়া ঘুমোচ্ছিল বলে কোনো রেসপন্স করছিল না। আর জেগে থাকলে হয়তো ঈশানকে সেই সুযোগটাই দিত না। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা ঈশান লামিয়ার পাশে বসে থেকে ওর সাথে কথা বলল। লামিয়া তখন একটু নড়ে চড়ে উঠতেই ঈশান লুকিয়ে পড়ল। তারপর লামিয়া অন্যদিকে ঘুরে তখন ঈশান ওর মাথার পাশে গোলাপগুলো রেখে তারপর চলে যাবে, তখন ভাবলো একটা চিঠি লিখে যাবে। একটা কাগজে কিছু লিখে দিয়ে তারপর লামিয়ার কাছে গিয়ে ওর কপালে ছোট্ট করে একটা চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই খেয়াল করলো ওর সামনে কিছু কালো গোলাপ রাখা। সেটা দেখে লামিয়ার মুখে একটা হাসি ফুটে উঠে। তখন লামিয়া উঠে বসে গোলাপ হাতে নিয়ে ঘ্রাণ নেয়। আর তখনই গোলাপের মধ্যে থেকে একটা চিঠি পড়ে। চিঠিটা হাতে উঠে নিয়ে পড়তে শুরু করে। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। এই তোমাকে না আমি নীল শাড়ি পরতে বলেছিলাম, তাহলে পরোনি কেন? কালকে কিন্তু নীল শাড়ি পরবে, না হলে কিন্তু আমি খুব রাগ করব। লামিয়া চিঠিগুলো পড়ে বারবার কনফিউজ হচ্ছিল, কিন্তু বুঝতে পারছিল না ওকে কে এই জিনিসগুলো দিচ্ছে। দারোয়ানকে জিজ্ঞেস করলে বলে আমার ফ্রেন্ড, কিন্তু আমি যখন বাসায় থাকি তখন এই জিনিসগুলো কেউ দিতে আসে না। দারোয়ান আঙ্কেলকে তো এগুলো নিতে বারণ করেছিলাম, তাহলে এগুলো এখানে আসলো কি করে? কথাগুলো ভেবেই লামিয়া ওর আম্মুর কাছে গিয়ে জিজ্ঞেস করে ওই জিনিসগুলো ওর রুমে কে রেখেছে। আম্মু বলে উনি এই বিষয়ে কিছুই জানে না। লামিয়া আবার দারোয়ানের কাছে গেলে দারোয়ান এই একই কথা বলে। ওর রুমে এসে ভাবতে শুরু করে। লামিয়া সারাটা দিন আর কোনো কাজে মন দিতে পারে না, শুধু ঈশানের কথাগুলি ভাবে।
কিন্তু প্রথম প্রথম 2 দিনের বাসার সামনে দাঁড়ালে ওকে দেখে চলে যেতে বলে। এখন আর ওর বাসার সামনে যায় না, সময় অসময়ে ওকে এইভাবে সারপ্রাইজ করে। যাই হোক, সেদিন রাতেও ঈশান লামিয়ার কাছে যায়। তারপর ওর সাথে দীর্ঘ 1 ঘন্টা গল্প করে। লামিয়ার ধারণা বাইরে যে আজকে ঈশান ওর কাছে আসবে। ঈশান লামিয়ার সামনে বসতেই দেখতে পায় ও আজকে সত্যি নীল শাড়িটা পরেছে, যেটাতে দেখতে ওকে কোনো নীল পরীর থেকে কম লাগছে না। তাই ঈশান লামিয়ার গালগুলো টেনে দিয়ে বলে, তোমাকে দেখতে এতগুলা কিউট লাগছে, একদম গুলুমুলু। আমার রাজকুমারীটা ইচ্ছে করছে তোমার ঠোঁটে একটা কিস করে দিই, কিন্তু না, আমি তোমার সম্মতি ছাড়া কিছু করব না। শুধু তোমার কপালে একটা করে ভালোবাসার পরশ দেব। ঈশান আসার সময় ওর বিছানার পাশে কিছু সাদা গোলাপ আর একটা চিঠি লিখে চলে আসে। পরদিন সকালে লামিয়ার ঘুম ভাঙতেই ও গোলাপগুলো হাতে নেয়। গোলাপের মধ্যে একটা চিঠি দেখতে পায়, সেটা হাতে নিয়ে পড়তে শুরু করে। ধন্যবাদ রাজকুমারী, আমার কথাটা রাখার জন্য। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে নীল শাড়িতে। লামিয়া বা নিজের দিকে তাকিয়ে দেখে ও সত্যি একটা নীল শাড়ি পরেছে। ওর মনে ছিল না যে ছেলেটা অর্থাৎ ঈশান ওকে 2 দিন আগে নীল শাড়ি পরতে বলেছিল। সেটা ভেবে লামিয়া একটা হাসি দিয়ে তারপর বিছানা ছেড়ে উঠে যায়। এভাবে 3টে দিন ঈশান লামিয়ার কাছে ওকে দেখতে যায়। তৃতীয় দিন লামিয়া ঘুম থেকে উঠে ফুলগুলো আর চিঠিটা দেখে ভাবতে শুরু করে। ছেলেটা আমার বাসায় আসে, আর ওকে সেটা আমি এখনো জানতে পারলাম না। আজকে আমাকে জানতেই হবে ওকে, ওর উদ্দেশ্য কি। ও কি আমাকে সত্যিই ভালোবাসে, নাকি আমার সাথে টাইম পাস করার জন্য এমনটা করছে? সারাটা দিন ঈশানের কথা ভেবে কাটিয়ে দেয়। রাতে ঈশান ভাবে আজকে লামিয়ার কাছে যাবে কিনা। কেন জানি মনে হচ্ছিল আজকে লামিয়ার কাছেও ধরা পড়ে যাবে। তো রাত 12টার দিকে ঈশান লামিয়ার বাসায় চলে যায়। তারপর ব্যালকনি দিয়ে লামিয়ার রুমে প্রবেশ করে। ঈশান ব্যালকনিতে নামার সাথে সাথে একটা শব্দ হয়। তখন লামিয়া বুঝতে পারে ছেলেটা অর্থাৎ ঈশান এসেছে। কে ওর কাছে আসে সেটা দেখার জন্য লামিয়া জেগেছিল। তাই শব্দটা পাওয়ার সাথে সাথে লামিয়া বা চোখগুলো বন্ধ করে নেয়। একটু পরে ঈশান প্রতিদিনের মতো ফ্লোরে বসে বিছানায় হাতের উপর থুতনিটা রেখে তারপর লামিয়ার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বলতে শুরু করে, এই রাজকুমারী, কেমন আছো তুমি? আমি জানি তুমি অনেক ভালো আছো, কিন্তু আমি ভালো নেই, জানো তো। তোমাকে দেখার পর থেকে একটুও ভালো নেই, ভালো থাকতে পারছি না। তোমাকে যখন না দেখি তখন আমার বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে, তো কি করব বলো? তুমি তো অনেক বিজি, তাই না? তুমি তো যে কারো নয়, স্বয়ং প্রধানমন্ত্রীর মেয়ে। তা তোমার কাছে চাইলেও তো ছুটে আসতে পারি না। তুমি কি জানো এই ঈশান তোমাকে কতটা ভালোবেসে ফেলেছে? হয়তো জানো না, কিন্তু একটা দিন আমি তোমাকে জানাবো, তুমি বুঝতে পারবে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। সেদিন তুমি আমার বুকে ঝাঁপিয়ে পড়বে, তুমি নিজেও আমাকে ভালোবাসবে। কথাগুলো বলার সময় ঈশান খেয়াল করছিল একটা মশা বারবার লামিয়ার মুখের সামনে ঘোরাঘুরি করছে, যেটা দেখে ঈশান এবার বলতে শুরু করে, এই পাজি সর, একদম আমার রাজকুমারীটাকে টাচ করবি না। তুই জানিস এখনো পর্যন্ত আমি ওকে একটা কিস করিনি, আর তুই ওর গায়ে টাচ করতে চাচ্ছিস? কথাগুলো শুনে লামিয়ার বেশ হাসি পাচ্ছিল। কেউ এভাবে নাকি মশার সাথে কথা বলে, সেটা ওর জানা ছিল না। লামিয়া অনেক কষ্টে নিজের হাসিটা চেপে রেখে ওইভাবে চোখ বন্ধ করেছিল। লামিয়া মনে মনে ভাবছিল, ও তার মানে এই ছেলেটা আমার কাছে আসে, কিন্তু ও যদি আমার সাথে কিছু উল্টোপাল্টা করতো। না না, এইসব আমি কি ভাবছি? ও তো আমাকে ভালোবাসে বলল, তাহলে আমার সাথে উল্টোপাল্টা কিছু করবে কেন? আর যদি সেটাই হতো তাহলে প্রথম দিনই তো করতে পারতো। লামিয়ার খুব করে ইচ্ছে করছিল চোখটা খুলে ঈশানকে দেখতে, কিন্তু শত ইচ্ছাকে চাপা দিয়ে চোখ বন্ধ করে ঈশানের কথাগুলো শুনে যাচ্ছিল। আর ঈশান লামিয়ার সাথে বকবক করে যাচ্ছিল। এক পর্যায়ে বাতাসে লামিয়ার কিছু চুল মুখের উপর এসে পড়ে। ঈশান এবার নিজের হাত দিয়ে লামিয়ার চুলগুলো কানের পেছনে গুঁজে দেয় না। ঈশান ওকে টাচ করাতে লামিয়া আর থাকতে না পেরে এবার হঠাৎ করে উঠে বসে, যেটা দেখে ঈশান নিশ্চুপ হয়ে আর ওর থেকে একটু দূরে সরে যায়। এবার লামিয়া ঈশানের দিকে তাকিয়ে দেখে এটা আর কেউ নয়, সেদিন যে ছেলেটা স্টেজে ওর দিকে তাকিয়েছিল আর পরপর 2 দিন ওর বাসার সামনে এসে দাঁড়িয়েছিল, সেই ছেলেটা অর্থাৎ ঈশান। লামিয়ার ব্রেনটা অনেক শার্প, যার কারণে সেদিন অনুষ্ঠানে ঈশানের নামটা প্রথমবার আর আজকে নিজের নামটা বলতেই ও সেটা বুঝতে পারে এটা সেই ছেলেটা। ঈশান কিছু বলতে যাবে তার আগে লামিয়া বলতে শুরু করে, ও তার মানে তুমি রোজ এসে আমাকে দেখে যাও। গত 3টা দিন তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমি ধরতে পারিনি। আজকে ঠিক ধরে ফেলেছি। এখন কি হবে তোমার? এখন যদি আমি চিৎকার করে লোকজন জড়ো করি, তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পেরেছো? রোজ রাতে মন্ত্রীর বাসায় এসে তার মেয়েকে দেখে যাও।
তোমার সাহস তো কম নয়। না মানে আসলে আসলে কি, আমি একা একটা মেয়ে একটা রুমে থাকি, আর তুমি প্রতি রাতে আমার কাছে আসো। তুমি যদি উল্টাপাল্টা কিছু একটা করে ফেলতে আমার সাথে, তাহলে আমি তো সেটা জানতেও পারতাম না। আমি এখন চিৎকার করে সবাইকে জড়ো করব, আর সবাই এসে তোমাকে ইচ্ছে মতো ধুলাই দিবে। তখন কেমন হবে বলো তো? প্লিজ প্লিজ প্লিজ, তুমি এমনটা করো না। কথাটা বলে ঈশান এবার লামিয়ার অনেকটা কাছে চলে যায় আর এক হাতে লামিয়ার মুখটা চেপে ধরে, অন্য হাতে ওর মাথার পেছনে রাখে যাতে লামিয়া চিৎকার করতে না পারে। লামিয়া এবার ছোটার জন্য চেষ্টা করে, তখন ঈশান বলতে শুরু করে, প্লিজ লামিয়া, একটু শান্ত হও, আমি তোমাকে সব বলছি। আসলে সেদিন ওই অনুষ্ঠানে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি যেন আমার স্বপ্নে রাজকুমারী হয়ে আমার কাছে আসছিলে। আমার দেওয়া বর্ণনা অনুযায়ী আল্লাহ যেন তোমাকেই তৈরি করে আমার কাছে পাঠিয়েছিল, তাই বারবার আমি তোমার কাছে ছুটে এসেছি। কিন্তু যখন তোমার সামনে এসেছি তখন তুমি আমাকে ইগনোর করে গেছো। তাই আমি ভেবেছিলাম প্রথমে তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করব, কিন্তু তুমি তো তেমন মেয়ে না। আর তুমি তো আমাকে তোমার সাথে দেখা করতে বললে, তাই আমি গত 3টা দিন তোমার বাসায় এসে তোমার সাথে দেখা করেছি, কিন্তু সেটা তোমার ঘুমানোর পরে। তোমাকে ভালোবাসি বলেই তোমার কাছে আসি। প্লিজ তুমি কাউকে ডেকো না। আর হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ লামিয়া, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। ঈশান কথাগুলো একদমই বলে, তারপর লামিয়ার মুখটা ছেড়ে দেয়। তখন লামিয়া বলতে শুরু করে, দূরে যাও আমার থেকে, দূরে যাও, একদম আমার কাছে আসবে না। ওকে ওকে, যাচ্ছি। কথাটা বলে ঈশান দূরে ওর থেকে একটু দূরে সরে যায় আর লামিয়া বলতে শুরু করে, তোমার সাহস কি করে হয় আমাকে টাচ করার? তুমি জানো আমি কে? আমি যদি একটাবার আমাদের লোকগুলোকে বলি না, তাহলে তোমাকে ওরা মাটির সাথে মিশিয়ে দিতে পারে। আমি জানি তুমি সেটা করবে না, কারণ তুমি নিজেই আমাকে দেখার জন্য তোমার কাছে আসতে বলেছিলে। আর সেটা যদি করতে তাহলে দ্বিতীয় দিনেই করতে, যখন দারোয়ানকে দিয়ে গিফটগুলো পাঠিয়েছিলাম। সেদিনেই তোমার লোকদের দিয়ে আমাকে মার খাওয়াতে পারতেন, কিন্তু সেটা করোনি। তোমার ভিতর একটা আগ্রহ কাজ করেছে আমাকে দেখার জন্য, তাই তুমি আমাকে তোমার সাথে দেখা করতে বলেছো। তুমি চেয়েছো, তাই আমি তোমার কাছে এসেছি। না, আমি চাইনি, আমি দেখতে চেয়েছিলাম তুমি কে। এটা তুমি উল্টাপাল্টা ভাবছো। দেখো, এর আগে আমি কিছু করে ফেলি তার আগেই তুমি এখান থেকে বেরিয়ে যাও, আর কখনো আমার কাছে আসবে না, না হলে কিন্তু আমি চিৎকার করব। ওকে ওকে বাবা, যাচ্ছি। এত রাগ করো কেন? আমি কিন্তু আবার আসবো। আমি তো তোমাকে ভালোবাসি, তাই তুমি শত অপমান আর অবহেলা করে আমাকে দূরে সরিয়ে দিলেও আমি তোমার কাছে বারবার আসবো। তোমার মাথায় কি কিছু নেই নাকি? তুমি জানো আমি একজন মন্ত্রীর মেয়ে, তোমার সাথে আমার কিছুতেই যায় না। কোথায় তুমি আর কোথায় আমি? আমার রাজকুমারী আমাকে ভালোবাসলে সবই যায়, ওইটা কোনো বিষয় না। আর তাছাড়া তুমি মন্ত্রীর মেয়ে হলেই বা কি, আমার কাছে তো তুমি আমার রাজকুমারী। আই লাভ ইউ পাগলি। ঈশানের কথায় লামিয়া বেশ রেগে। উফ, তুই যাবি নাকি আমি সিকিউরিটি গার্ডদের ডাকবো? ঈশান খেয়াল করলো রাগে লামিয়ার গাল দুটো ফুলে টমেটোর মতো লাল হয়ে গেছে, যেটাতে ওর সৌন্দর্যটা আরো বেড়ে গিয়েছে। তাই ঈশান আবার বলল, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুমি কি জানো রাগলে তোমাকে কতটা কিউট লাগে? মনে হয় একটা কিস করে দিই। কথাটা শুনে লামিয়ার চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ও আর কিছু বলতে যাবে তার আগে ঈশান ব্যালকনিতে চলে যায়। তখন লামিয়া বলে, ইডিয়েট। কথাটা শুনে একটা মুচকি হাসি দিয়ে আবার রুমে ঢোকে। হঠাৎ করে লামিয়ার সামনে এসে তারপর কিছু বলতে যাবে তার আগে ওর কপালে একটা কিস করে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় বলে, এই ইডিয়েটটাকে তোমাকে একদিন ভালোবাসতে হবে। লামিয়া যেন রেগে আগুন হয়ে যাচ্ছিল। ঈশান চলে গেলে লামিয়া বেশ কিছুক্ষণ ওইভাবে বিছানায় বসে থেকে ওর কথা চিন্তা করতে থাকে। ছেলেটা কি আমাকে সত্যিই ভালোবাসে নাকি আমার সাথে ফ্লার্ট করছে? এখনকার ছেলে করতেও পারে, ওদের দিয়ে বিশ্বাস নেই। আমাকে খুব সতর্ক থাকতে হবে, আর সিকিউরিটি গার্ডদের বলতে হবে কেউ যেন বাসায় ঢুকতে না পারে। পরদিন ঈশান আড্ডায় বসে লামিয়ার কথাগুলো ভাবছিল। ওকে অন্যমনস্ক হয়ে থাকতে থেকে সিয়াম জিজ্ঞেস করে, কিরে, তোর কি হয়েছে বলতো? না, তেমন কিছু না। তোর কিছু হলে আমি সেটা বেশ বুঝতে পারি। এখন কি হয়েছে সেটা বল। আর লামিয়া কতটুকু কাছে এগোলো বলতো? বিষয়টা নিয়ে ঈশানের একটু মুডটা অফ। ঈশান সিয়ামকে গত কয়েকদিনের কথাগুলো সব খুলে বলে। সব শুনেছে সিয়াম। বলতে শুরু করে, বলিস কি, তুই এত দূর এগিয়ে গিয়েছিস? চালিয়ে যাও, গুরু তোমার হবে। এতে মন্ত্রীর মেয়ে কেন, প্রেসিডেন্টের মেয়েও তোমার প্রেমে পড়ে যাবে।
শোন, ও খুব রাগী। কালকে ওর সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরপর যদি আবার ওর বাসায় যাই তাহলে তো সিকিউরিটি গার্ডদের দিয়ে এমন মার খাওয়াবে, পরের দিন আর যেতে পারবো না। ওইটা করার হলে অনেক আগেই করতো, কিন্তু করেনি তো, তাই না? ও তো বলবে ওর কাছে না যেতে, কিন্তু তাই বলে কি তুই যাওয়া বাদ দিয়ে দিবি? তাহলে ওভাবে তুই ওর সাথে টাইম পাস করতে চেয়েছিলি। তুই যতবার ওর কাছে যাবি ও তোকে নিয়ে ততবার ভাববে। একটা পর্যায়ে ভাবতে ভাবতে তোকে ভালোবেসে ফেলবে। শোন, ভাবনা থেকেই কিন্তু ভালোবাসার সৃষ্টি হয়। তাই আমি বলি কি, তুই রোজ ওর কাছে যাবি। ও যতবার বারণ করবে তুই ততবার ওর কাছে যাবি। ঈশান সিয়ামের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে ভাবতে শুরু করে আর নিজের মনে মনে বলতে থাকে, শ্যাম তো ঠিকই বলেছে, লামিয়া তো আমাকে যেতে বারণ করবেই। ও একটা ছেলেকে চেনে না, জানে না। সে ওকে হুট করে ভালোবাসি কথাটা বললে লামিয়া তো একটু রিয়েক্ট করবেই। আর অন্যদিকে ঈশান ঠিক করেছে যতদিন আমি লামিয়ার মুখ থেকে ভালোবাসি কথাটা না শুনবো ততদিন ওর কাছে যেতেই থাকবো। এতে লামিয়া রাগ করুক, আমাকে বকা দিক, সেটা ও ভালোবেসে আমাকে করে দিতেই পারে। সেদিন রাতেও লামিয়ার বাসাতে যায়। তারপর রুমে ঢুকে দেখে লামিয়ার রুমে নেই। ঈশান ভাবে, কোথায় গেল আমার রাজকুমারী? ঈশান বিছানায় গিয়ে বসে। এর মধ্যে ওয়াশরুম থেকে শাওয়ারের সাথে গুনগুন করে গানের শব্দ ভেসে আসে, যার জন্য বুঝে যাচ্ছিল লামিয়া ওয়াশরুমে আছে। লামিয়া একটু আগে ওর আব্বুর সাথে বাস এসেছে, যার জন্য সবেমাত্র শাওয়ার নিতে গেছে। ঈশান গিয়ে বিছানায় বসে। দীর্ঘ আধ ঘন্টা যাবৎ লামিয়া শাওয়ার নিচ্ছে, বেরোনোর কোনো নামই নেই। তখন ঈশান ভাবে, যা বাবা, এতক্ষণ ধরে কেউ শাওয়ার নেয় নাকি? তাই তো বলি, এত সুন্দর হলে কি করে? এতক্ষণ ধরে সাবান লাগালে তো সুন্দর হবেই। কথাগুলো ভেবে ঈশান নিজে নিজেই হাসছিল। ঈশানের অপেক্ষার প্রহর কাটে। লামিয়া গোসল শেষ করে শরীরে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। লামিয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের দিকে যেতেই ঈশান খেয়াল করে লামিয়াকে ভেজা অবস্থায় দেখতে একদম অসাধারণ লাগছিল। ওর ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছিল, যেটা দেখে ঈশানের মধ্যে একটা ঘোরের মতো কাজ করছিল। লামিয়া ড্রেসিং টেবিলের সামনে যাওয়ার আগেই ওর মনে হলো বিছানার ওপর কেউ একজন আছে। তাই লামিয়া বিছানার দিকে তাকাতেই ও ঈশানকে দেখে ওর চোখগুলো বড় বড় হয়ে যায়। লামিয়া এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ ঈশান উঠে গিয়ে ওর মুখের উপর হাত দিয়ে ওর মুখটা চেপে ধরে। তারপর লামিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। লামিয়া চোখ বড় বড় করে ওর দিকে দেখতে থাকে। প্লিজ রাজকুমারী, চিৎকার করো না। কি করব বলো? তুমি তো আমাকে আসতে বারণ করেছিলে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে না দেখে থাকতে পারলাম না। দিনে তো তোমার সাথে তেমন দেখা হয় না, তাই রাতেই তোমার কাছে আসতে হলো। ঈশান একটা জিনিস খেয়াল করলো, ও লামিয়ার কাছে যাওয়ার সাথে সাথে লামিয়া কেমন নিশ্চুপ হয়ে গেছে আর ঈশানের মুখের দিকে তাকিয়ে ওর কথা বলা দেখছে। ঈশান লামিয়ার কাছে আসতে লামিয়ার হার্টবিটটা অনেক বেড়ে গেছে, যেটা ও স্পষ্ট বুঝতে পারছিল। মনের মধ্যে কেমন যেন অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল, যেটা কালকের একবার হয়েছিল যখন ঈশান ওর কাছে এসেছিল। ঈশান একটানা কথা বলেই যাচ্ছে আর লামিয়া নিশ্চুপ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। লামিয়াকে এমন নিশ্চুপ হয়ে থাকতে দেখে ঈশান ওর মুখের উপর থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু লামিয়া এখনো কথা বলছিল না। ঈশান এবার লামিয়ার থেকে একটু দূরে সরে যায় আর বলতে শুরু করে, তুমি জানো তোমাকে এই ভেজা অবস্থায় দেখতে কত কিউট লাগছে, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেই। তুমি এক এক সময় এক এক রূপে আমার সামনে আসো, যেটা দেখে আমি বারবার তোমার প্রেমে পড়ে যাই। এবার লামিয়ার ঘোর কাটলো, দেখলো ঈশান ওর কাছ থেকে সরে গেছে। তখন লামিয়া বলতে শুরু করে, তুই আবার আমার বাসায় এসেছিস? দাঁড়া, আজকে তোর হচ্ছে। কথাটা বলে লামিয়া আর কিছু বলতে যাবে, ঈশান তখন কোনো উপায় না পেয়ে ওকে নিজের কাছে টেনে নেয় আর লামিয়ার কোমর জড়িয়ে ধরে ওর মুখের এক পাশে একটা হাত রেখে হঠাৎ করে লামিয়ার ঠোঁটের সাথে নিজের ঠোঁটগুলো মিলিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় লামিয়ার চোখগুলো বেরিয়ে আসার উপক্রম হয়ে যায়। ঈশান লামিয়াকে পাগলের মতো কিস করছিল আর ও সেই একইভাবে নিশ্চুপ হয়ে গেছিল। লামিয়া কেন জানি ঈশানকে সরাতে পারছিল না আর কিছু বলতে পারছিল না। আজকে প্রথম কোনো পুরুষ ওকে এত কাছ থেকে স্পর্শ করলো। ঈশান চাচ্ছিল না লামিয়ার অসম্মতিতে ওকে টাচ করতে, কিন্তু ওর কাজের জন্য কাজ করতে হলো। দীর্ঘ 15 মিনিটে ঈশান লামিয়াকে কিস করার পর ছেড়ে দেয় আর লামিয়া এখনো ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ঈশান তখনই বলতে শুরু করে, ইয়াক, থু, বাজে ছেলে, তোর কখনো ভালো হবে না। তুমি তুমি আমাকে কিস করেছিস? আমি বললাম কখনো তোর গার্লফ্রেন্ড জুটবে না। কথাগুলো বলে লামিয়া নিজের ঠোঁটগুলো হাত দিয়ে মুছতে শুরু করলো। ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলল, গার্লফ্রেন্ডের দরকার নেই, তুমি আমার লাইফে আসলেই হবে।
ডেভিল ছেলে, দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। লামিয়া কিছু বলতে যাবে তার আগেই হঠাৎ করে টাওয়ালটা খুলে নিচে পড়ে যায়। আর ঈশান ওর দিকে চোখগুলো বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেটা দেখে লামিয়া এবার নিজের দিকে তাকিয়ে একটা চিৎকার দেয়। আর ঈশান বুঝতে পারে এখানে থাকাটা ঠিক হবে না, তাই তো তৎক্ষণাৎ ব্যালকনি দিয়ে বাইরে চলে যায়। লামিয়ার চিৎকার শুনে ওর আব্বু আম্মুর রুমের সামনে চলে আসে। লামিয়া, এই লামিয়া, কি হয়েছে? এভাবে চিৎকার করলি কেন? লামিয়া ততক্ষণে তাড়াহুড়ো করে পোশাক পরে নেয় আর ভাবে ঈশানের কথা বলবে কি না। লামিয়ার আম্মু আবার বলে, কি রে, কি হলো? দরজা খোল। আর এইভাবে চিৎকার করলি কেন? না আম্মু, কিছুই হয়নি। তেলাপোকা, একটা তেলাপোকা আমার গায়ের উপর এসে পড়েছিল, তাই চিৎকার করলাম। তুমি যাও। কথাগুলো বলতেই লামিয়ার আব্বু আম্মু সেখান থেকে চলে যায়। তারপর বিছানায় শুয়ে পড়ে আর ভাবতে শুরু করে। ছেলেটার কথা আমি আব্বু আম্মুর কাছে বলতে পারলাম না, কিন্তু কেন? আব্বুর কাছে যদি একবার বলতাম তাহলে আব্বু মেরে ওর হাড় গোড় ভেঙে দিত। তাছাড়া একটা জিনিস আমার খুব অবাক লাগছে ভেবে, ছেলেটা যখন আমার কাছে এসেছিল আমি কেমন নিশ্চুপ হয়ে গিয়েছিলাম, আর ও যখন আমাকে স্পর্শ করলো তখন আমার ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো হয়নি। তাহলে কি এটাই ভালোবাসার প্রথম অনুভূতি, যেটা আমার আগে কখনো হয়নি? এই নিয়ে দুবার হলো। ও কাছে আসতেই কেমন যেন হার্টবিট আরো বেড়ে গিয়েছিল, মনে হচ্ছিল হার্টটা খুলে হাতে চলে আসবে। লামিয়া কথাগুলো ভাবে আর বারবার ওর মুখে একটা হাসি ফুটে উঠছিল। আবার পরক্ষণেই ভাবে, না না, ওর তো অন্য কোনো উদ্দেশ্যও থাকতে পারে। আব্বুর এত ক্ষমতা আর টাকা পয়সার জন্য তো আমার সাথে প্রেম করার অভিনয় করতে পারে, সেটাই বা বুঝবো কি করে? কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশান বাসায় এসে বিছানায় শুয়ে ভাবতে থাকে। এটাও কি দেখলো? এত সুন্দর জিনিস আগে কখনো দেখেনি। ঈশান সেদিন রাতে আর ঘুমোতে পারে না। সারা রাত লামিয়ার কথা ভেবেই কেটে যায়। 15টা দিন এভাবেই কেটে গেছে। আর ঈশান সময়ে অসময়ে লামিয়ার সাথে দেখা করেছে। আর যখনই দেখা হয় তখনই লামিয়াকে নিজের কাছে টেনে নিয়েছে। লামিয়ার ছোটার চেষ্টা করলে কখনো ঈশান মুখটা চেপে ধরেছে, না হয় নিজের ঠোঁট দুটো দিয়ে ওর ঠোঁটগুলো বন্ধ করে দিয়েছে। ঈশান একটা জিনিস খেয়াল করেছে, ও যখনই লামিয়ার কাছে আসে তখনই লামিয়া কেমন নিঃস্ব হয়ে যায়, ওর কথা বলা বন্ধ হয়ে যায়। যেটা থেকে ও ভাবতে শুরু করেছে লামিয়াও হয়তো একটু একটু করে ওকে ভালোবাসতে শুরু করেছে, যার জন্য লামিয়ার কাছে আসলেই ও এইভাবে চুপ হয়ে যায়। বিষয়টা লামিয়াও অনেকবার ভেবেছে, ঈশান ওর কাছে আসলে কেন কথা বলতে পারে না, কিন্তু ভেবেচিন্তে কোনো উত্তর খুঁজে পায়নি। ঈশান যতবার লামিয়ার সাথে দেখা করতে আসে ততবার লামিয়া ওকে বাসা থেকে বের হয়ে যেতে বলে আর বকাঝকা করে। ঈশান লামিয়ার কাছে আসলে ওর সারা শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। 15টা দিন কেটে গেছে, কিন্তু ঈশান লামিয়ার মুখ থেকে ভালোবাসির কথাটা তো শুনতেই পারেনি, বরং সময় অসময়ে ওর কাছে বকা খেয়ে গেছে। এতে ঈশানের কোনো আফসোস নেই, ও সেটাকে ভালোবাসা হিসেবেই নিয়েছে। ঈশান পরদিন রাতেও লামিয়ার কাছে আসে, কিন্তু এসে দেখে লামিয়া রুমে নেই। ঈশান বেশ কিছুক্ষণ বসে থাকে, কিন্তু তারপর যখন লামিয়া আসলো না তখন ঈশান সারা বাড়ি খোঁজে, কিন্তু কোথাও পায় না। ঈশান লামিয়ার জন্য অপেক্ষা করে বাসায় চলে যায়, আর পরদিন দুপুরে ওর বাসায় আসে, কিন্তু আজকেও লামিয়াকে দেখতে পায় না। তখন ঈশান সিয়ামকে ফোন করে লামিয়ার খোঁজ খবর নিতে বলে। বিকেলের দিকে সিয়াম ওকে ফোন করে বলেন, বন্ধু, লামিয়া তো শহরের বাইরে গেছে ওর আব্বুর সাথে, তাই তুমি ওকে দেখতে পারছো না। টেনশন করো না, আর একটা দিন ওয়েট করো, তোমার রাজকুমারী চলে আসবে। সিয়ামের কথা শেষ হতে না হতে ঈশান ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দেয়। ঈশান লামিয়াকে এতটাই ভালোবেসে ফেলেছে, ওকে একটা দিনও না দেখে থাকতে পারে না। দিন যত যাচ্ছে ঈশান লামিয়াকে আরো বেশি ভালোবেসে ফেলেছে। লামিয়া যতই ওকে অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দেয়, ঈশান ততটাই লামিয়াকে বেশি ভালোবেসে ফেলে। 2 দিন পরে লামিয়া বাসায় আসে। অন্যদিকে ঈশানের আম্মু ওকে বলে, আবু শোনো, তোমার নানু ওনাদের বাসায় যেতে বলেছে। ঈশান ভাবে নানুর বাসায় গেলে হয়তো 2-3 দিনের মধ্যে ফিরতে পারবে না। আর গত 2টা দিন ধরে ও লামিয়াকে দেখেনি, তাই ওর ভেতরে কেমন একটা অস্থিরতা কাজ করছে। ঈশানের মনে হচ্ছিল লামিয়াকে একটা নজর না দেখলে দম বন্ধ হয়ে আসছে। তাই ঈশান আম্মুকে বলল, আম্মু একটা দিন পরে যাই। আব্বু, এটা কেমন কথা? তোমার নানু বৃদ্ধ মানুষ, উনি তোমাকে দেখতে চেয়েছেন। আর তাছাড়া তুমি তো সচরাচর বাসায় আসো না, যে কোনো সময় তোমার ক্যাম্পে ফিরে যেতে হতে পারে, তাই তুমি আজকে যাবে আর এক্ষুনি বের হবে। ঈশান আম্মুর কথা ফেলতে পারে না, আর কখনো আম্মুর মুখের ওপর কথা বলেনি। তাই ঈশান রেডি হয়ে বেরিয়ে পড়ে নানুর বাসার উদ্দেশ্যে।
2 ঘন্টা জার্নি করার পরেই পৌঁছে যায়। সেদিন রাতে লামিয়া ভাবছিল, ছেলেটা কেমন অদ্ভুতভাবে আমার জীবনে চলে আসলো। আমি ওকে শতবার অপমান আর অবহেলা করে দূরে সরিয়ে দিলেও ও আমার কাছে বারবার ফিরে আসে। হয়তো সত্যিই আমাকে ভালোবাসে। কেমন যেন ওর মধ্যে অদ্ভুত এক মায়া আছে। ও যখন আমার কাছে আসে তখন আমি ওকে কিছু বলতেই পারি না। কেন হয় এরকম? আগে তো কখনো এরকম হয়নি। আর ও আমার যতটা কাছে এসেছে, অন্য কেউ এতটা কাছে আমার আসেনি। জীবনে প্রথম কোনো ছেলে আমাকে টাচ করেছে, আর সেটা ঈশান। ঈশান যখন আমাকে নিজের কাছে টেনে নেয় তখন কেমন একটা অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। তাহলে কি আমিও ওকে ভালোবেসে ফেললাম? না না, এইসব কি ভাবছি আমি? আমি ওকে ভালোবাসতে যাব কেন? কোথায় ও আর কোথায় আমি? আমি এদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। আমাকে এসব নিয়ে ভাবলে চলে না। লামিয়া মুখে এই কথা বললেও ওর মন অন্য কোনো কথা বলছিল। দেখতে দেখতে 10টা, 11টা, 12টা এরকম করে 3টে ঘন্টা পার হয়ে গেল, কিন্তু এখনো ঈশান আসছে না। রাত যতটা গভীর হচ্ছে, লামিয়া ততটা ঈশানকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে যাচ্ছিল। ও বুঝতে পারছিল না ওর ভেতরে কেন এই অস্থিরতা কাজ করছে। আর এটাই স্বাভাবিক। যখন একটা ছেলে কোনো মেয়ের পেছনে ঘুরবে, প্রথম কয়েকদিন ঘোরার পর মেয়েটা ছেলেটাকে পাত্তাই দেবে না, কিন্তু একটা সময় যখন ছেলেটা ওর পেছনে ঘোরা বাদ দিয়ে দেবে, তখন মেয়েটা অবশ্যই ছেলেটাকে নিয়ে ভাববে। আর লামিয়ার ক্ষেত্রেও এমনটাই হচ্ছে। লামিয়া ঈশানকে দূরে সরিয়ে দিলেও আজ খুব করে ওর মন চাচ্ছিল ঈশানকে একটা বার দেখার জন্য। লামিয়ার মন এই আশায় জেগে আছে যে ঈশান ওর কাছে আসবে। কিন্তু এইভাবে কেটে গেল আরো 1টা ঘন্টা। রাত 1টা বেজে গেছে, কিন্তু আজকে আর ঈশান আসেনি। আর লামিয়ার অনেক ঘুম পাচ্ছিল, তাইও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ঈশানের মামা, মামি, মামাতো ভাই বোন ওদের সাথে ভালোই সময় কাটাচ্ছে, কিন্তু রাতে শোবার পর ঘুমাতে পারছিল না। বারবার লামিয়ার কথা মনে পড়ছিল। এমনিতেই 2টা দিন ওকে দেখেনি, তারপর আজকে ওকে দেখতে পারে না। সেটা ভেবেই ঈশানের ভেতর কেমন অস্থিরতা কাজ করছিল। ওর বারবার মনে হচ্ছিল এখনই ছুটে লামিয়ার কাছে চলে গেলে ওর ভেতরে একটা স্বস্তির নিঃশ্বাস আসতো, কিন্তু সেটা করার কোনো উপায় নেই। অনেক কষ্টে ঈশান সেই দিন রাতে ঘুমায়। এভাবে কেটে গেছে পরপর 2টো দিন। আর লামিয়া এই 2টো দিন ঈশানের কথা অনেক ভেবেছে, কিন্তু কেন ভেবেছে সেটাও বুঝতে পারেনি। পরপর 2 দিন ঈশান লামিয়ার সাথে দেখা করতে আসেনি। আজকে কোনো কাজ না থাকায় ও ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল, আমি এত কেন ওর কথা ভাবছি? জীবনে প্রথম কোনো ছেলেকে নিয়ে আমি এতটা ভাবছি, সেটা কি জন্য কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই 2টো দিনে তো একটা বারও ঈশান আমার কাছে আসলো না। ও তো প্রতিদিন একবার করে বাসার সামনে আসে, কিন্তু ওকে তো আজকে বাসার সামনেও দেখলাম না। কি হলো ওর? তাহলে কি ও আর 10 জন ছেলের মতো আমার সাথে টাইম পাস করেছিল? যেই দেখলো আমি ওর প্রস্তাবে রাজি হইনি, সেই আমাকে ছেড়ে চলে গেল। যাই হোক, সেটা আমার জন্য ভালোই হয়েছে। ওর সাথে রিলেশনে গেলে আপু সেটা কখনোই মেনে নেবে না। ঈশান বাসায় এসে সিয়ামকে ফোন দেয় লামিয়ার বাসায় এসেছে কিনা সেটা জানার জন্য। ঈশান ওকে লামিয়ার খোঁজ খবর নিতে বলেই সিয়াম সরাসরি ওর বাসার সামনে চলে আসে আর ঈশানের সব ইনফরমেশন দেয়। এর মধ্যে লামিয়া স্কুল লাইফের ফ্রেন্ড নীলা ওর বাসায় আসে। অনেকদিন পর 2 বান্ধবীর দেখা, তাই গল্পের শেষ নেই। এক পর্যায়ে নীলা লামিয়াকে ওর সাথে শপিং এ যাওয়ার কথা বললেই লামিয়া বলে, শোন, আম্মু আমাকে যেতে দেবে না। তুই যদি আম্মুকে রাজি করাতে পারিস তাহলে আমি যেতে পারি। আচ্ছা ঠিক আছে। নীলা গিয়ে লামিয়ার আম্মুকে বলে প্রথমে না যেতে দিতে চাইলেও পরবর্তীতে রাজি হয়, কিন্তু উনিও ওদের সাথে যাবে। তো সিয়াম ঈশানকে যখনই ওদের বাসার সামনে আসতে যাবে তখন লামিয়া ওরা আম্মু আর নীলা বাসা থেকে বের হয়। আর সিয়াম তখন ঈশানকে ওদের বাসার সামনে আসতে বারণ করে। দোস্ত, লামিয়া কোথায় যেন যাচ্ছে, তোর এখন এখানে আসার দরকার নেই। আমি তোকে সব ইনফরমেশন দিচ্ছি। ওরা পার্লামেন্টে যেখানে যাবে আমি তোকে সেখানে আসতে বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে। সিয়াম ওদের ফলো করতে করতে এক পর্যায়ে ওরা শপিং মলের সামনে এসে থামলেই সিয়াম ঈশানকে শপিং মলে আসতে বলে। ঈশান মিনিট 20 মধ্যেই শপিং মলে চলে আসে। তারপর সিয়াম ঈশানের শপিং মলে ঢুকে লামিয়ার পিছু করতে থাকে। লামিয়ারা সামনে হাঁটছে, ঈশান ওর পেছনে পেছনে যাচ্ছে। একটা পর্যায়ে লামিয়া একটা গ্লাসের সামনে গিয়ে যাওয়ার সময় খেয়াল করে ওর পেছনে ঈশানের মতো কেউ আছে। তো তৎক্ষণাৎ লামিয়া সেখানে দাঁড়িয়ে গেলে ঈশান বুঝতে পারে লামিয়া হয়তো ওকে দেখে ফেলেছে। তাই ঈশান সেখান থেকে সরে যায় আর লামিয়া পেছনে ঘুরতেই দেখে কেউ নেই। ঈশানকে দেখলাম মনে হলো, ও এখানে আবার আসবে কোথা থেকে? আমিও কি উল্টাপাল্টা ভাবি না? ওকে নিয়ে ভাবতে ভাবতে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। কথাগুলো ভেবে লামিয়া হাঁটতে শুরু করে। দীর্ঘ 2 ঘন্টা ওরা শপিং মলে এদিক ওদিকে ঘুরে বেরিয়েছে, কিন্তু লামিয়ার কিছুই পছন্দ হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর ওরা একটা দোকানে গিয়ে
পার্মানেন্টে বসে। কিছুক্ষণ লামিয়ার পছন্দের কালারের কয়েকটা লেহেঙ্গা দেখতে থাকে। এবারও ঈশান লামিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওর থেকে কিছুটা দূরে দাঁড়ায়। এবার লামিয়া ঈশানের ওপর নজর পড়ে। ঈশানের দিক থেকে চোখ ফেরাতেই ওর মনে হয় ঈশানকে দেখলাম মনে হলো। লামিয়া আবারও ঈশানের দিকে তাকায়, কিন্তু তখনও দেখে ওইখানে আর কেউ নেই। ঈশান সিয়ামের কথা মতো বারবার ওর সামনে গিয়ে আবার ওর চোখকে ফাঁকি দিয়ে দূরে সরে যাচ্ছিল, যাতে করে লামিয়া ঈশানকে নিয়ে একটু হলেও ভাবে। একটা পর্যায়ে নীলা কালো কালারের একটা লেহেঙ্গা দেখে লামিয়াকে বলে, লামিয়া দেখ এটা কেমন। কিন্তু লামিয়া সেদিকে কোনো খেয়াল নেই, অন্যমনস্ক হয়ে ঈশানের কথাই ভাবছিল। তাই এবার লামিয়া ওকে একটু জোরেই বলল, এই লামিয়া, তোর আবার কি হলো? কি এত ভাবছিস বলতো? নীলার কথা লামিয়া একটু হকচকিয়ে যায় আর আমতা আমতা করে বলে, কই কিছু না তো। দেখ তো এটা কেমন। নীলার কথা মতো লামিয়া লেহেঙ্গাটাকে ভালো করে দেখে বলে, ঠিকঠাক। তাহলে বসে আছিস কেন? যা গিয়ে ট্রাই করে দেখ। দূর থেকে ঈশান ওদের কথাটা শুনে ফেলে, তাই আর দেরি না করে সেখান থেকে সরে যায়। নীলার কথা মতো লামিয়া আবার ট্রায়াল রুমে চলে যায়। তারপর গিয়ে দরজাটা আটকে দিয়ে পেছনের দিকে ঘুরতে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। লামিয়া ওকে কিছু বলতে যাবে, তার আগে ঈশান ওকে এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাতে মুখটাকে চেপে ধরে বলতে শুরু করে, এই সব সময় তুমি আমাকে দেখলে এত চেঁচামেচি করো কেন বলো তো? তোমার কাছে আসলে তো কিছুই বলতে পারো না, কিন্তু তোমার সাথে যখন দেখা করতে আসি তখন এরকম ছটফট করো কেন? এখন তুমি এত নিশ্চুপ কেন জানো? কারণ তুমিও আমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করেছো, কিন্তু সেটা নিজের মুখে স্বীকার করছো না। স্বীকার তো তোমাকে করতেই হবে। বলো, তুমিও আমাকে ভালোবাসো? লামিয়া তখন মাথা নেড়ে না সূচক উত্তর দিল। ঈশান বলে, এই দুষ্ট মেয়ে, কেন বারবার আমাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছ বলো তো? সত্যি বলছি, তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুমি জানো, জীবনের প্রথম তোমাকেই ভালোবেসেছি, অন্য কাউকে নয়। তুমি যতই আমাকে অবহেলা করো না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর বেশিই যাব। তুমি হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পারবে, কিন্তু যখন আমি তোমার থেকে দূরে চলে যাব তখন। কথাটা শুনে লামিয়ার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করে, কিন্তু সেটা কেন বুঝতে পারে না। ঈশান লামিয়াকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে বকবক করেই যাচ্ছিল, আর লামিয়া প্রতিবারের মতো মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঈশান ওর এমন নিঃস্ব হয়ে যাওয়া দেখে মুখ থেকে হাতটা সরিয়ে দিয়ে বলতে শুরু করে, প্লিজ বলো রাজকুমারী, একবার বলো ভালোবাসো। তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু সেটা মুখে বলতে চাইছো না। আমি খেয়াল করেছি লামিয়া শপিং মলে আসার পর থেকে ওর মুডটা কেমন অফ। তাই বললো, আমি খুব ভালো করেই জানি তোমার মুডটা কেন অফ। এই 2টা দিন আমাকে দেখতে পাওনি তো, সেই জন্য। কিন্তু লামিয়া এটা বুঝতে পারছিল না, ঈশানকে দেখার জন্য যদি ওর মনটা ব্যাকুল ছিল, ঈশানের জন্য যে ওর মনটা খারাপ সেটা ওকে কে বোঝাবে? প্লিজ বলো ভালোবাসো। দেখো, আমি আর এভাবে ওয়েট করে থাকতে পারছি না। খুব ইচ্ছে করে তোমাকে একটু আদর করে দিতে, কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাও না। প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সে তো দেবই। আগে বলো ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। তাই যদি আমি প্রমাণ করে দিতে পারি? সেটা কখনো হবে না। তুমি একটা স্বপ্নের মধ্যে আছো। ঈশান লামিয়াকে আর কিছু বলতে না দিয়ে এবার ওর মুখে দুই পাশে হাত দিয়ে যখনই লামিয়ার দিকে নিজের ঠোঁটটা এগোয়, লামিয়া বুঝতে পারে ঈশান ওকে কিস করতে যাবে। তখন লামিয়া ওকে থামানোর জন্য ঈশানকে বাধা দিলে ঈশান ওর হাতটা সরিয়ে লামিয়াকে যখনই কিস করতে যাবে, তখনই লামিয়া রেগে গিয়ে ঈশানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ঠাস ঠাস করে ঈশানের গালে 2টা থাপ্পড় মেরে দেয়। ঘটনার আকস্মিকতায় ঈশান সেখানে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তখন লামিয়া কড়া গলায় বলতে শুরু করে, তুই কেন বুঝিস না? আমার তোকে সহ্য হয় না, তারপরও বারবার কেন তুই আমার কাছে আসিস? তুই নিজের লেভেল দেখেছিস, আর আমার লেভেল দেখ। তুই কই আর আমি কই? তোর সাথে আমার কিছুতেই যায় না। বারবার এই কথা বলার পরও কেন তোর মাথাতে ঢুকে না? আর প্রতিদিন কেন আমাকে এভাবে ডিস্টার্ব করিস? তুই বুঝিস না, তুই আমার কাছে আসলে আমি ডিস্টার্ব হই। তারপরও কেন বারবার তুই নির্লজ্জ বেহায়ের মতো আমার কাছে আসিস? তোর কি সামান্য কমন সেন্স বলে কিছু নেই? তুই কেন বুঝিস না, তুই আমার কাছে আসলে আমার অস্বস্তি ফিল হয়। সেই জন্যই আমি তোর সাথে কথা বলতে পারি না। বারবার এক কথা তোকে কতবার বলবো? আমি তোকে ভালোবাসি না, বাসি না, বাসি না। আই জাস্ট হেট ইউ। লামিয়া ঈশানের কর্মকাণ্ডে অনেকটাই রেগে গিয়ে কথাগুলো বলে একটানা কথাগুলো বলে এবার একটু শান্ত হয়, আর রাগে ও জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। ঈশান লামিয়ার কথাই বুঝতে পারে না ও লামিয়ার কাছে আসলেও ডিস্টার্ব হয়, বিরক্ত বোধ করে। এবার ঈশান শান্ত গলায় বলে,
আমি বুঝতে পারিনি তুমি আমাকে কখনোই ভালোবাসতে পারবে না। আমি মনে করেছিলাম আমি যদি তোমাকে ভালোবেসে তোমার কাছে আসার চেষ্টা করি, তোমাকে নিজের ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করি, তাহলে তুমি আমাকে একটা সময় ভালোবাসবে। কিন্তু আমার জানা ছিল না মন্ত্রীর মেয়ে কখনো কাউকে ভালোবাসতে পারে না। ওদের মন বলতে কিছু হয় না। ভুল করেছি আমি তোমাকে ভালোবেসে। ভুল সময় আমি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছি। আমার বোঝা উচিত ছিল তুমি একজন মন্ত্রীর মেয়ে, বিদেশ থেকে লেখাপড়া করে আসছো। তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কখনোই মেলে না। অন্যায় করেছি আমি তোমাকে ভালোবেসে, সেটা আজকে তুমি বুঝিয়ে দিয়েছো। তোমাকে এতদিন ভালোবেসে ডিস্টার্ব করার জন্য সরি। আর কখনো আমি তোমার সামনে আসবো না। তুমি যেহেতু চাও না আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছে আসি, তাই আমি আর তোমার কাছে আসব। দূর থেকে তোমাকে ভালোবেসে যাব। জীবনে প্রথমবার তোমাকে ভালোবেসেছি, তাই হয়তো কখনো ভুলতে পারবো না। তুমি যে আমাকে এতটা ঘৃণা করো সেটা আমি আগে জানলে আর কখনো তোমার কাছে আসতাম না। মাফ করে দিও তুমি আমাকে, তোমাকে এত ডিস্টার্ব করার জন্য। আর ভালো থেকো। কথাগুলো বলেই ঈশান ট্রায়াল রুম থেকে বেরিয়ে যায়। কিছু না বলেই হাঁটতে শুরু করে। সিয়াম ওকে পেছন থেকে বেশ কয়েকবার ডাকে। ঈশান, এই ঈশান, কি হয়েছে তোর? কিরে, কোথায় যাচ্ছিস? কিন্তু ঈশান সিয়ামের কোনো কথা না শুনে সোজা শপিং মল থেকে বেরিয়ে বাইকটা স্টার্ট দিয়ে বাসার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে লামিয়া পাথরের মূর্তির মতো ট্রায়াল রুমে ওইভাবেই দাঁড়িয়ে থাকে। একটু আগে ও ঈশানকে কি বলল আর ঈশান ওকে কি বলল সেটা ভেবে ওর এখন বেশ খারাপ লাগছে। যখন ঈশান বলল যে ও আর কখনো লামিয়ার সামনে আসবে না, তখন থেকে লামিয়ার কেমন যেন একটা খারাপ লাগা কাজ করতে শুরু করেছে। এই দুইটা দিন লামিয়া ঈশানকে না দেখতে পেয়ে ওর ভেতরে একটা অস্থিরতা কাজ করেছে। ঈশান যদি সত্যি ওর সামনে আর না আসে, লামিয়া কি করবে? লামিয়া কি করে ওকে না দেখে থাকবে? ঈশান চলে যাওয়াতে লামিয়ার এবার একটু খারাপ লাগে, কিন্তু সেটা যে ঈশানের জন্য ও সেটা এখনো বুঝতে পারছে না। নিজের অজান্তে লামিয়া ভালোবেসে ফেলেছে। বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে তারপর যখন ওর আম্মু ওকে ডাকে, তখন লামিয়া সেখান থেকে বেরিয়ে যায়। নীলা ওকে জিজ্ঞেস করে, কি রে, তোকে বললাম এইটা ট্রাই করে আসতে, আর তুই কি করলি? দীর্ঘ আধা ঘন্টা দাঁড়িয়ে কি করলি বলতো? আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। মানে কি, এখনো তো কিছুই কেনাকাটা হলো না, তাহলে এত তাড়াতাড়ি বাসায় যাবি কেন? বললাম তো ভালো লাগছে না। কথাটা বলে লামিয়া সেখান থেকে বেরিয়ে যায়। ওর পেছন পেছন নীলা আর আম্মু যায়। ওরা বুঝতে পারে না যে লামিয়া কেন এমন করলো। লামিয়া বাসায় চলে আসে। অন্যদিকে ঈশান বাসায় এসে তারপর রুমের দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ে। বেশ কিছুক্ষণ লামিয়ার বলা কথাগুলো ভেবে নীরবে চোখের জল ফেলে। ঈশান জীবনে প্রথম কাউকে ভালোবেসেছে, আর সেটা হয়তো ভুল সময় ভুল মানুষকে। তাই ওর ভালোবাসাটা লামিয়া বুঝতে পারেনি। সেটা ভেবেই ঈশানের বেশ কষ্ট হচ্ছিল। ঈশান আর থাকতে না পেরে ওয়াশরুমে গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে চিৎকার করে বেশ কিছুক্ষণ কান্না করে আর বলতে থাকে, লামিয়া, আমি কি এতটাই খারাপ যে আমাকে একটু ভালোবাসা যায় না? তুমি আমার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করলে না। আমি কেন বারবার তোমার কাছে ছুটে যাই সেটা জানার চেষ্টা করলে না। আমাকে যখন এতই ঘৃণা করো, তাহলে প্রথম দিনে আমাকে বলে দিতে পারতে, আমি আর তোমার কাছে যেতাম না। আমি জানতাম কেউ কাউকে সত্যিকারে ভালোবাসলে সে অবশ্যই তাকে পায়, কিন্তু আজকে জানতে পারলাম আমার ধারণাটা ভুল। মন্ত্রীর মেয়ে কাউকে ভালোবাসতে পারে না। আমার মতো ছেলে তোমাকে ভালোবাসার যোগ্যই না। কথাগুলো বলতে বলতে ঈশান ওয়াশরুমের ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে। অন্যদিকে লামিয়া বাসায় এসে তারপর নিজের রুমে চলে যায়। কিছুই ভালো লাগছিল না ওর, তাই ওয়াশরুমে গিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে পানি দিয়ে বাইরে বেরিয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তবুও কেন যেন খারাপ লাগছিল। ও বুঝতে পারছিল ঈশানকে এই কথাগুলো বলা ঠিক হয়নি, কিন্তু রাগের মাথায় ও কথাগুলো বলে ফেলেছে। লামিয়া একটু বেশি রাগী, তাই কখন কি করে ফেলে সেটা বুঝতে পারে না। কিন্তু রাগটা কমে গেলে বুঝতে পারে ও কি ভুল করেছে। শপিং মল থেকে বাসায় আসার পর লামিয়া ঈশানকে নিয়ে এতটা ভেবেছে যে ভাবতে ভাবতে ওর অন্যদিকে কোনো দিকে মন নেই। সারাটা দিন লামিয়া ঈশানের সাথে করা দুর্ব্যবহারের কথা ভেবেছে, আর ভেবেও একটা জিনিসই পেয়েছে, ও ঈশানকে ভালোবাসে। না হলে ওর জন্য এতটা খারাপ লাগতো না। আজকে ঈশানকে অপমান করে ও নিজের কাছে নিজেকে ছোট। এইটা আমি কি করলাম? যে ছেলেটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি এইভাবে অপমান করে দূরে সরিয়ে দিলাম। রাগের মাথায় আমি এটা কি করলাম? ও যদি আমাকে সত্যিকারের ভালোই না বাসতো, তাহলে শত অপমান আর অবহেলা সহ্য করে বারবার আমার কাছে আসতো না। আর আমি এটা কি করলাম? ওকে এভাবে কষ্ট দিলাম।
সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতেই পারলাম না। ঈশান আমাকে এত দিন ধরে ভালোবাসি কথাটা বারবার বলে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারলাম না। আমি ওকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি, কিন্তু আগে কেন বুঝতে পারলাম না? যখন ও আমার কাছে ভালোবাসার কথা বলতে আসতো, ছেলেটাকে এতটা কষ্ট দিয়ে ফেললাম। আমি তো এটা করতে চাইনি, কেন জানি ঈশানকে বাধা দিতে গিয়ে হয়ে গেল। ঈশানকে কষ্ট দিয়েছে লামিয়া, সেটার জন্য অনুতপ্ত হচ্ছে। আর কখন যে ওর চোখের কোণ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে সেটা বুঝতেই পারে না। লামিয়া চিৎকার করে বলতে ইচ্ছে করছিল, ঈশান, আমি ভুল করে তোমাকে দূরে সরিয়ে দিয়েছি, প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। এখন আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। ভুল করেছি আমি তোমাকে ফিরিয়ে দিয়ে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এতটা